এই বৈঠকটার মাধ্যমে যদি কোনো রাজনৈতিক অনিশ্চয়তা কারোর মধ্যে থাকেও আমরা মনে করি যে সেই অনিশ্চয়তাটা কেটে যাবে। কারণ আমরা সবাই এই বৈঠকের পরে আসলে সবাই নির্বাচন সময়সীমা সম্পর্কেও একটা মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাবে। বিশেষ করে যারা বড় স্টেক হোল্ডার তারা তারা সবাই এখন নির্বাচনমুখী হবে, মানুষের কাছে যাবে। সো এটা তো অবশ্যই একটা স্বস্তির বিষয়। আর নির্বাচনের জন্য বা নির্বাচনের আগে আমাদের যে কতগুলো কাজ রয়ে গেছে, যেমন গুরুত্বপূর্ণ কিছু সংস্কার, প্রয়োজনীয় কিছু সংস্কার, যেটা আমাদের সাধারণ সব মানুষের চাওয়া, রাজনৈতিক দলগুলোরও চাওয়া। কারণ শুধু যেন তেন একটা নির্বাচন আমরা কেউই চাচ্ছি না, রাজনৈতিক দলগুলোও চায় না, অন্তর্বর্তী সরকারও চায় না, সাধারণ মানুষ তো অবশ্যই চায় না। তো নির্বাচনের আগে প্রয়োজনীয় যে সংস্কারগুলো সেগুলো মনে করে যে নির্বাচনের সময়সীমা নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের মতৈক্যে পৌঁছানো যায়, তাহলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই যে সংস্কারগুলো এগুলোর ব্যাপারেও আরও সহযোগিতাটা বাড়বে বলে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে তারা নিজেদের প্রয়োজনে নির্বাচনের আগে সংস্কারের যে রূপরেখাটা সেই রূপরেখাটা তারা তৈরি করে ফেলবে। আপনারা অনেক কথাই বলেননি, যেহেতু বৈঠকটি না হওয়ার আগে আসলে বলা উচিত হয়নি, স্বাভাবিক কারণেই অনেক কিছুই। আমাদের কি বলবেন আসলে এই বৈঠকটি কিভাবে আয়োজন হলো? একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোর নিয়মিতই যোগাযোগ আছে। আপনার এখানে ঢাকায়ও অনেকবার বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়েছে। বিএনপির সাথে অনেকবার কথা হয়েছে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও কথা হয়েছে। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একটা উপলক্ষে লন্ডন সফরে যাচ্ছেন এবং লন্ডন সফরে উনি যে কদিন থাকবেন, সরকারের দিক থেকেও একটা উপলব্ধি ছিল যে এই ধরনের একটা বৈঠক যদি হয় তাহলে সেটা আমাদের যে চলমান যে রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো এটাকে আরেকটু বেগবান করবে। বিএনপির দিক থেকেও একটা চাওয়া ছিল, কারণ বিএনপি মনে করে যে তাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া ছিল, তাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে সর্বোচ্চ পর্যায় থেকে যদি সরকারের প্রধান যিনি তার সাথে যদি কথা বলা যায়, তাহলে যদি কোনো দূরত্ব তৈরি হয়েও যায় এর মধ্যে, তাহলে সেটা গুছে যাবে। সো একটা যখন দুই পক্ষের চাওয়াটা একটা বিন্দুতে এসে মিলে, তখন তো আর এই বৈঠক না হওয়ার কোনো কারণ নেই। কারণ এখানে তো অনেকে বলতেছে যে বিএনপি কি সরকারের কোনো প্রতিপক্ষ? বিএনপি তো সরকারের একদিনের জন্য কোনো প্রতিপক্ষ ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই কিন্তু বিএনপি এই সরকারটাকে সাপোর্ট দিয়েছে বিভিন্ন ইস্যুতে। হ্যাঁ, তারা কথা বলেছে, সরকারের সমালোচনা করেছে, সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করেছে। তো এইটা তো একটা স্বাভাবিক একটা গণতান্ত্রিক পরিবেশে এটাই থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে কিন্তু কোনো দূরত্ব কখনোই তৈরি হয় নাই। আপনারা লন্ডনে কি কোনো বৈঠক করেছিলেন সরকারের পক্ষ থেকে মূল বৈঠকটির আগে? যেহেতু সর্বোচ্চ পর্যায়ে মিটিং হবে, মিটিংয়ের প্রস্তুতি নিয়ে তো কিছু কথাবার্তা হয়েছে, সেগুলোকে ঠিক আনুষ্ঠানিক বৈঠক বলা ঠিক হবে না, অনানুষ্ঠানিক আলোচনা। কারণ এরা মানে বিএনপিতে যারা আছে, কাদের সাথে বৈঠকগুলো আপনারা করেছেন? আমরা বিএনপির যারা লন্ডন যুক্তরাজ্য শাখা বিএনপির নেতৃবৃন্দ আছেন, বা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ঘনিষ্ঠজন হিসেবে যাদেরকে আমরা জানি বা যারা পরিচিত, তাদের সাথে কথাবার্তা হয়েছে যে মিটিংটা আসলে কিভাবে হবে। কারণ মিটিংটার ব্যাপারে তো সারা দেশের মানুষের আগ্রহ ছিল। আমরা বিশেষ করে আমি যেহেতু প্রেস উইংয়ে কাজ করি, আমার মূল কনসার্ন ছিল আসলে মিটিংয়ের আউটকামটা কীভাবে মানুষকে জানাবো। আপনি জানেন যে সেখানে আপনার আমাদের দেশের মতো না যে সব সময় আমরা চাইলেই একটা সংবাদ সম্মেলন আয়োজন করব, আমরা ডাক দিলাম সবাই এসে আমরা যে কোনো একটা জায়গায় বসে আমরা একটা সংবাদ সম্মেলন করে মিডিয়াকে জানিয়ে দিলাম। টেকনিক্যাল কিছু অসুবিধাও ছিল। বিএনপি যখন বাংলাদেশ হাইকমিশনে আমরা সরকার গিয়ে হয়তো কথা বলতে পারি, কিন্তু আমাদের যেহেতু একটা সিদ্ধান্ত ছিল যে আমরা একটা যৌথ আপনার ঘোষণা হবে বা যৌথভাবে একটা সংবাদ সম্মেলন হবে, সেখানে বিএনপির পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবেই তারা এখনই বা বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তারা এই ধরনের সংবাদ সম্মেলনের ব্যাপারে তারা খুব বেশি উৎসাহী ছিল না। তো আমাদেরকে একটা মিডল গ্রাউন্ডে আসতে হতো। তা আমরা অবশেষে হোটেলেই একটা আলাদাভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনার সেখানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশে সাংবাদিক যারা আছে বা বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, তাদের সামনে যৌথভাবে কথা বলতে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েও অনেক কথা হয়েছে। ঘোষণাটা কি এসছে ওনারা দুজন একান্ত মিটিংয়ের পরে আপনার পরে ঘোষণাটা তৈরি করেছেন? ঘোষণাটা কি হবে তার ব্যাপারে তো একটা তা আগে থেকে একটা ধারণা করা যাচ্ছিল যে আলোচনাটা কি হবে, কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছিল না। কারণ আলোচনার পরে অনেক কিছু চেঞ্জ হতে পারে, অনেক কিছু সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে বা নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। সো আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। আরেকটি প্রশ্ন, সেটি হলো যে এই যে আমরা দেখলাম সরকারের সঙ্গে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছিল, উত্তেজনা তৈরি হয়েছিল, পরস্পরের
অন্তত বিএনপি খুব আক্রমণাত্মক হয়ে উঠেছিল এবং সরকারের কিছু কাজকর্ম প্রবলেম হচ্ছিল, কিছু আন্দোলনের জন্ম হচ্ছিল। আমরা এটাও জানি যে কোনো আন্দোলনই বাংলাদেশে হয় না সেখানে যে রাজনৈতিক দল ইন্ধন না যোগায় বা ইনভলভ না থাকে। এই যে বৈঠকটি হলো, আপনারা কি এই আশা করতে পারছেন যে এখন থেকে এই সরকার স্মুথলি চলতে থাকবে? না দেখেন, এইটা অগ্রিম বলা খুব কঠিন, কারণ দেশে তো অনেক ধরনের শক্তি সক্রিয় আছে। জি কে কোনভাবে দেশকে ডিস্টেবিলাইজ করতে চাইবে সেটা আগাম বলা মুশকিল। আমরা আগেও বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে আমরা বা সরাসরি কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করি নাই। একটা দুটা ক্ষেত্র যদি বাদ দেন, আপনি যদি মনে করেন যে ঢাকা সিটি কর্পোরেশনের একটা ইস্যু আপনি দেখেছেন, সেখানে বিএনপির প্রতিনিধি উনি রাজনৈতিকভাবেই উনি সেখানে আন্দোলন করেছেন। সেটা কোনো রাগঢাকের বিষয় ছিল না, কিন্তু সেটা একান্তই একটা মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু জাতীয়ভাবে যেসব জাতীয় ইস্যুগুলো ছিল সেখানে তো আসলে বিএনপি কিছু কিছু ক্ষেত্রে হয়তো সরকারের সমালোচনা করেছে, আবার অনেক ক্ষেত্রে তো সরকারকে সহযোগিতাও করেছে। যখন ভারত থেকে ক্রমাগত আপনার জি, জি। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হয়েছিল, জাতীয় ঐক্যমত্যের যে ডাক দেওয়া হয়েছিল সেখানেও তারা গিয়েছে। জি। সো সেইভাবে তো বিএনপি কখনোই সরকারের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেনি যে এখন আমরা মনে করব যে তারা এই প্রতিবন্ধকতাগুলো সরিয়ে নেবে। প্রতিবন্ধকতা যারা করার তারা করবেই, তবে আমরা এইটুকু আশা করতে পারি যে এখন আমরা তাদের কাছ থেকে, যেহেতু তারা এখন নির্বাচনমুখী, তারাও চাইবে না এমন কোনো শক্তি দেশে এমনভাবে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করুক যাতে এই নির্বাচনের প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। তো সেই দিক থেকে তাদের সহযোগিতা আগেও সরকার পেয়েছে, আমরা মনে করি যে এখন আরও বেশি সেই সহযোগিতাটা পাবে।